আবার ফিল্ম মাঝে হাজির আমরা 2 বছর পর এই টিমের সাথে আবার বসেছি, মানে ভটভটির ঠিক বোধহয় এখন থেকে 2 বছর আগে আমরা বসেছিলাম পুরো এই টিমের সাথে। প্রচণ্ড আনন্দ হয়েছিল, মজা হয়েছিল। আজকে সেলিব্রেশনের দিন, কারণ আবার আসছে ভটভটি। এটা প্রথমে বলবো, শেষও আরেকবার বলবো, সেটা হচ্ছে ভটভটি আসছে হচ্ছে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেল। রাইট, প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে আসছে, যেটার জন্য আমরা খুব খুশি। কারণ 16ই আগস্ট, রাইট, 16ই আগস্ট আসছে। আপনারা প্লিজ দেখবেন, আড্ডা এক্ষুনি শুরু হবে। এর আগে অনেক আড্ডা হয়তো হয়েছে ভটভটি নিয়ে, আজকে একটুখানি খুশির মজার কিছু কিছু যদি এপিসোড আমরা পাই, মানে ভটভটির সময় তো অনেকদিন আগে স্মৃতি সবার কাছেই চাইবো, কোনো হাস্যকর কিছু ঘটেছিল? পুরো সিচুয়েশনটাই হাস্যকর। স্পেসিফিক কোয়েশ্চেন করো, নাহলে তো ব্যাপারটা হবে না। হাসি রনিদা বলবে, রনিদাকে মাইক। এই প্রশ্নটার আসল মানে হচ্ছে ভটভটিকে কেন্দ্র করে একটি জোক শোনাও। হ্যাঁ, অন্য আর কেউ কোনো পাকা কথা, কোনো দর্শন, কোনো কিছু শুনতে রাজি নয়, কারো কোনো ইচ্ছেও নেই। একটি জোক বলো যাতে সবাই খুব হাসতে পারে, বিনোদন দাও। বেসিক্যালি হচ্ছে ও যেটা বলেছে সেটাই ঠিক। আমি একটা বিনোদন দেবো, একটা জোক বলবো। বিনোদনটা হচ্ছে ভটভটি 5টা ছবির সাথে রিলিজ করেছিল, তার মধ্যে 2খানা বড় হিন্দি ছবি, 3টে বাংলা ছবি ছিল। ভটভটি হল পায়নি সেই সময়, এবং ভটভটি প্রিমিয়ার করা যায়নি। এটা সত্যি, মানে দিস ইজ এ সিরিয়াস থিং, কিন্তু আমরা হাসির চলে বললাম। তো এরকম তুমি কিছু বলো না, তোমার তো অনেক এরকম এক্সপিরিয়েন্স থাকে, আগেরবার বলেছিলে কিছু ঘটনা ওখানে। কি বলেছিলাম মনে করিয়ে দাও তো, মানে আমারই মনে পড়ছে না, দর্শকের তো মনে নেই, ওটাই আরেকবার বলে দেবো। না, প্রথমত এই গল্পটা যখন ভেবেছিল তখনও তো কোনো ছবি করেনি। এখন তো অলরেডি স্টার ডিরেক্টর পারিয়া করে ফেলেছে। কাজেই যখন রিলিজ করবে সবাই নিশ্চয়ই ঘুরে দেখতে চাইবেন যে প্রথম ছবিটাও কেমন বানিয়েছিল। আমার নিজের ব্যক্তিগতভাবে তো কোথাও কোথাও মনে হয়েছে পারিয়ার থেকেও এটা ভালো ছবি। এবার এই তুলনামূলক আলোচনাটার মধ্যে আমি ঢুকতে চাই না, অলরেডি ঢুকে গেছি না। আচ্ছা, যাই হোক, মানে মোদ্দা ব্যাপারটা হচ্ছে এটা আমার কাছে খুব পছন্দের ছবি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে স্বার্থপরের মতো বলি, আমাকে যে চরিত্রটা অফার করা হয়েছিল হরিশ্চন্দ্র ডোম, আমার ধারণা তথা ছাড়া, ওর মতো উন্মাদ ছাড়া আর কেউ আমাকে এই চরিত্রটা অফার করতো না। এরকম অনেকগুলো দুষ্টুমিও করেছিল বিভিন্ন ক্যারেক্টার নিয়ে, কারণ অনির্বাণকে দিয়ে একটা চরিত্র করিয়েছিল যেটা অনির্বাণ কোনো কথা বলেনি, সে ব্যাপারে অনির্বাণ নিশ্চয়ই বলবে। এবং আমরা এটা নিয়ে মানে তার আগে ওয়ার্কশপ হয়েছে, সবাই করেছে। পুরো ছবির মধ্যে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে খুব ভালো একটা ছবির পাশাপাশি অনেস্টিটা একদম প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে দেখা যাবে, প্রত্যেক মিনিটে মিনিটে দেখা যাবে। এবং যেহেতু এটা ইউটিউবে রিলিজ করছে, এটা আমার ধারণা বাংলা ছবির একটা পায়োনিয়ারও হয়ে থাকবে, কারণ সারা পৃথিবীর অনেক ছবি ইউটিউবে রিলিজ করে, ভারতেরও বিভিন্ন ভাষার ছবি রিলিজ করে, কিন্তু বাংলায় এই প্রথম। এবং যদি এটা সাকসেসফুল হয়, সত্যি সত্যি আপনারা প্রচুর ভাবে দেখে এটাকে সেই জায়গায় নিয়ে যান, তাহলে এরকম আরও অনেক প্রডিউসার ডিরেক্টর এগিয়ে আসবেন, যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন যেখানটায় কোনো কটা হল পেলো সেই সীমাবদ্ধতায় ঢুকতে হবে না, কোন সময় রিলিজ করছে সেই সময় আপনার সাথে মার্চ করছে কিনা, সকাল 10টায় একটা শো পেলো, দুপুরবেলায় 1টা 5, মানে টম ক্রুজ পড়লেও তার ন্যাচারাল ডেথ হবে আর কি ওই সময় যদি ছবি পড়ে। তো সেই রকম সব অদ্ভুত সময় আপনাকে বাংলা ছবি দেখতে বেরোতে হবে না বাড়ি থেকে, আপনি আপনার সময় মতো বাসে টামে যেতে যেতে, মাঝরাতে উঠে বা খেতে খেতে, যখন আপনার প্রাণে চায় আপনি সেই ছবিটা দেখে নিতে পারবেন, দেখে ভাল লাগলে আবার দেখতে পারবেন, অন্যদের বলতে পারবেন। এই সব সুযোগ আপনাকে করে দিচ্ছে ইউটিউবের ভটভটি। প্রমোশন কিন্তু ভালো হচ্ছে। হ্যাঁ, এবার বলছি ইউটিউবে এই যে রিলিজ হলো, মানে হচ্ছে, সেটা আমাদের ভালো লাগছে খুব, কারণ যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি তাদের জন্য তো ওটাই প্ল্যাটফর্ম, মানে একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউব। তো সেখানে আছে, সেটা খুব মজার খবর। কিন্তু সেখানে কি তোমার কোথাও দুঃখ লুকিয়ে আছে যে এত বড় একটা ফুল স্কেল ছবি সেটা ইউটিউবে আসছে, নাকি এটা মাইলস্টোন হতে চলেছে তোমার মনে হয়? আমরা যখন সিনেমা বানাই, এই আমরা যারা এখানে বসে আছি, যারা শিল্পী বলে বিশ্বাস করি নিজেদেরকে, তাদের যখন এই টাকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, এই সমস্ত না, সবটা আসলে দেখানো। আসল আমরা একটা জিনিসই চাই, সম্মান, এবং সম্মানটা নিজের কাজের জন্য, বুঝলে? সেটা যেভাবেই হোক আসুক, মানে সেটা ইউটিউবে দেখানো হোক, থিয়েটারে পর্দা লাগিয়ে, মানে প্রসেনিয়াম থিয়েটারে সাদা চাদর লাগিয়ে প্রজেকশন করে হোক, আমরা চাই আমাদের কাজটা স্বীকৃতি পাক, মানুষ দেখুক, তাদের মতামত জানাক। সেটা খারাপ হতে পারে, আমাদের না লক্ষ্য ওইটা। সুতরাং প্ল্যাটফর্মটা ইউটিউব না অন্য কোনো ওটিটি, নাকি কোনো বিদেশি ওটিটি, নাকি কোনো এমন কোনো ওটিটি যেখানে শুধু ফেস্টিভ্যালের ছবি দেখানো হয়, এই সব আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য ছবিটা দেখুক। আর যদি আমার বাকি যে 3টে আনরিলিজ ছবি রয়েছে, সেই 3টে আনরিলিজ ছবি ইউটিউবে রিলিজ করে দেওয়া হয়, আমার প্রযোজক যদি ওই রিস্কটা নিতে রাজি থাকেন, আমি কিন্তু তাতেও রাজি।
অসাধারণ। আমার কোনো এইসব ইনহিবিশন নেই। আমি চাই সিনেমা বানিয়েছি, সবাই মিলে পরিশ্রম করেছি, আনন্দ করেছি, ফুর্তি করে একটা সিনেমা বানিয়েছি, সেটা সবাই দেখুক। সুতরাং যেখানে আসবে সেখানেই দেখুক, এইটাই লক্ষ্য, বাকিটা সবটা দেখানো। যদিও বা মানে পাড়িয়া হয়ে এখন অনেকটা বেশি প্রচলিত, মানে এই ছবিটা পাড়িয়া, কিন্তু ভটভটি সেই জায়গাটা সেই সময় পায়নি। কিন্তু আমরা অনেকটাই জানতাম, যেহেতু আড্ডা মেরেছিলাম, চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং ছিল। যেরকম তোমার পাখি কোথায় একটা বেসিক কথা বলার স্টাইলও ছিল, খুব বোকা বোকা হবে যদি আমি বলি একটু ওরমভাবে কথা বলো, কিন্তু চাই যে বলো কিছু একটা কথা ওইভাবে একটু বলো, সিনেমাটা সবাই দেখবেই। ভটভটি রিলিজের আগে আমি প্রত্যেকটা যতগুলো ইন্টারভিউ হয়েছিল সব কটাতে আমাকে এটা বলতে বলা হয়েছিল। আমি একটা কথা বলি, অনির্বাণ দা বাগার ডায়ালগ বলতে চায়। বলো আগে না আগে অনির্বাণ বলবে, আমি তার উত্তর দেব। হ্যাঁ ঠিক আছে, ওইটা বলো। এটাও আমরা করেছি ওখানে, অনির্বাণ বাঘার ডায়লগ বলবে, আমি সেটার উত্তর দেব। বেশ, তাই হোক। ইনফ্যাক্ট আমি তোমার মজার ঘটনা জানতে চাইছি না, ভটভটিতে রনিদার একটা সিনের ডাবিং দেবলিনার গলা দিয়ে হয়েছে, মজা করে, এমনি আমরা মজা করছিলাম, রনিদা লিপ নড়ছে, ডাবিংটা দেবলিনা করেছে। আমার কাছে ক্লিপটা রয়েছে, ক্লিপটা আমার কাছে রয়েছে। আমি কিছুদিন আগেই রনিদাকে পাঠিয়ে দিয়েছিলাম, স্মৃতিচারণা করছিলাম, রনিদার একটা সংলাপ আমি বলছি, ডাব করে দিয়েছি আমি। তো হ্যাঁ, আমি ওই কথোপকথনটা করছি, তো ওই তো বাঘার ডায়লগ বলবে, আমি তার উত্তর দেবো। তাহলে বাঘা না, এটা মজা। ও যেভাবে বাঘা বলে, যেই মুহূর্তে ও বললো যে তোমার ডায়লগটা বলতে, তা আমি তখন তথাকে বলছি যে আমি আমার ডায়লগগুলো বলবো। এটা এই কারণে, যারা দেখেছেন তারা জানে না, যারা দেখেননি, যে আমি এই যেমন রনিদা বলছিল না যে ও কাস্টিং যেভাবে করেছে সেটার মধ্যে অনেক দুষ্টুমি আছে, যেমন আমার চরিত্রটার ক্ষেত্রে আমাকে ও যখন চরিত্রটা অফার করলো, আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছিল, বলেছিল যে এই চরিত্রটা কিন্তু কোনো সংলাপ নেই, এবং সংলাপ নেই কিন্তু এ বোবা না। আবার আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে যে এই চরিত্রটা একেবারে এক্সপ্রেসিভ না, মানে ওর মুখে দেখে বোঝা যায় না যে ওর ভেতরে কী চলছে বা পর মুহূর্তে কী করতে চলছে। আমি বললাম বাহ, এটা দারুণ হয়েছে যে সংলাপও বলবে না, কোনো এক্সপ্রেশনও নেই, তো এই চরিত্রটা করতে খুবই আরাম এবং সহজ হবে। তো ওইটা ইন্টারেস্টিং না, অ্যাকচুয়ালি তাই চরিত্রটা, মানে হ্যাঁ আমি সেটাই বললাম যে দুটো মেন অস্ত্র সেটাই কেড়ে নিল, এবারে কি করা যাবে, তো সেইটা, এবং ওর সাথে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা জিনিস আমরা প্র্যাকটিস করেছিলাম, যে সেটা হচ্ছে যে এই বাঘা চরিত্রটা সে রুমাল কী করে ব্যবহার করবে। হ্যাঁ, তো কারণ রুমালের একটা বড় ভূমিকা আছে, রুমাল বাঘা কিভাবে ইউজ করে। আর এই পুরোটা হওয়ার পরেও যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যেটা বললাম যে আমার কোনো সংলাপ নেই, কিন্তু তথা আমাকে ডাবিংয়ে ডেকেছিল। ডাবিংয়ে দেখে আমি বললাম, আমি ডাবিংয়ে গিয়ে কী করবো? বলছে যে তোমার যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া আছে ওগুলো তুমি নিজেই নেবে। তাই আমি বললাম ভালো। তো গিয়ে দেখলাম আমাকে আর একটা কাজ করিয়ে নিল, সেটা হচ্ছে এই গল্পে একজন ন্যারেটার আছে, যেহেতু এই পুরো ছবিটাতে আমার গলা শোনা যাচ্ছে না, সুতরাং ওটার ক্ল্যাশ হবে না, যে ভয়েসটা একই লোকের ভয়েস দু জায়গায়। আমার নিজের চরিত্র যেটা অভিনয় করেছিলাম সেটাতে তো ছিল না, কিন্তু পুরো গল্পটা দ্বৈত চরিত্র। হ্যাঁ, এবারে যেহেতু গলাটা শোনা যাবে না, আমি আমার ন্যাচারাল, মানে অনির্বাণ চক্রবর্তী যেভাবে কথা বলে অলমোস্ট সেরকমভাবেই আমি ওই গল্প বলার যে আছে, মানে ন্যারেশনটা, সেইটা আমি করেছিলাম। তো এই দুষ্টুমিটা আমরা দুজন স্টলওয়ার্ডের সঙ্গে করেছি, একজন অনির্বাণ আর একজন রজতাভ দত্ত, তারও ভয়েস ওভার আমরা জিওডিসিতে ব্যবহার করেছি। একটা মজার ব্যাপার আছে, ভটভটির মধ্যে পাড়িয়ার বীজ আছে, মানে ভটভটির দুটো চরিত্রের গলা দুজন বাইরের অভিনেতা দিয়েছে। একটা দিয়েছে বিক্রম চট্টোপাধ্যায়, যে পাড়িয়ার নায়ক, আর বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে যে সহচরিত্রটি ছিল লাট্টু দেবাশিস, সেও ভটভটিতে গলা দিয়েছে। যে ইংরেজি ন্যারেটারটা ডিভিডিতে কথা বলে সেটা দেবাশিসের গলা। আর লাস্টে যে ফ্ল্যাট বাড়িতে যে ছেলেটি প্রচণ্ড ঝামেলা ঝঞ্ঝাট করছে, একটি মেয়ের ওপর অত্যাচার করছে, সেই ছেলেটির গলাটি বিক্রমের গলা। সব কানেক্টেড। হ্যাঁ, সবটাই কানেক্টেড। আমার নিজের একটা প্রশ্ন আছে, এটা কি সাবটাইটেল দিয়ে ছাড়ছিস তো? তাহলে সারা পৃথিবীর মানুষই, বিভিন্ন ভাষাভাষী মানুষ দেখতে পারবে, এটা একটা খুব বড় সুযোগ। সবসময় তো এই সুযোগটা পাওয়া যায় না। এটাও অফকোর্স বারবার করে বলে দে, তার কারণ বাংলা ছবি শুধু বাংলা হিসেবে বাংলা দর্শকের কাছে সীমাবদ্ধ থাকবে তা নয়। এটা আমার নিজের বারবারই মনে হচ্ছিল, তোকে জিজ্ঞেস করা হয়নি। এটা তাহলে একটা খুব বড় জায়গা, যেটা সারা পৃথিবীর যে কোনো ভাষার মানুষ রেফার করতে পারবে। 3, 4, 5 রকম 6 রকম ভেরিয়েশন দিয়ে রনিদাকে আমরা একটা ছোট ছবির জন্য একবার ভয়েস ওভারের জন্য, মানে রনিদাকে ন্যারেটর হিসেবে ডেকেছিলাম। রনিদা 3 রকম ভেরিয়েশন দিয়ে আমাদেরকে গিয়েছিলেন। আমার ভাউচার দিয়েছিল, পেমেন্ট দিয়েছিল, এখন কিছু দিচ্ছে না। আমার একটু ইচ্ছে করছে না এসব ভয়েস দিতে বলে রনিদা 3 রকম ভেরিয়েশন দেয় আর কি, মানে অভিনয় করতে বলে
বলে কি করে? অ্যাকচুয়ালি রনিদা 3 রকম ভয়েস ভেরিয়েশন দেখায়নি, রনিদা 5 রকম করে দেখিয়েছিল, এবং 5 আমি রকম। সময় চলে যাচ্ছে বলে রনিদাকে বলছিলাম রনিদা হয়ে গেছে, আর লাগবে ধন্যবাদ, না। আপনি এবার আর লাগবে না, অন্যটা প্রথমটাই করো। রনিদা বলে, দেখ তোকে আমি আরেকটা দেখাচ্ছি। এটা রনিদা যে কোনো চরিত্রের সময় করে, যে রনিদা বিভিন্ন রকম গলা করে দেখায় যে এই চরিত্রটা আর কি কি গলা হতে পারে। তোমার সেই গলা, তাহলে আমরা গলাতেই আটকে আছি। হ্যাঁ। এবার একটু ওই তো যতক্ষণ না বাঘা আমার দিকে তাকিয়ে থাকবে ফ্যাল ফ্যাল করে, ততক্ষণ আমি সংলাপ বলতেই পারবো না। তুমি একটু ফ্যাল করে তাকিয়ে থাকো যেভাবে তাকিয়ে ছিল, যেরকম ভয়ঙ্কর মুখ করে। বটবটি, লোকটা আমার দিকে তাকিয়ে আছে কেন রে? ও চোখটা গেলেতে দেখিনি গিয়ে, আমার ভালো টেকছে না কো, খুব খারাপ ভাবে তাকিয়ে আছে আমার দিকে। যা বটবটি, চোখটা গেলেতে দেখিনি গিয়ে। ডায়লগ আছে, এই হচ্ছে পাখির চরিত্র। তোমার ডায়লগ আছে এরপরে? আমার তো ডায়লগই ডায়লগ। আসলে কি হয়েছে যে এই যে যেগুলো হয়েছে, যে অনির্বাণদাকে দিয়ে ন্যারেশন করিয়ে নেওয়া হয়েছে বা বিক্রমদাকে দিয়ে, দেবাশিসকে দিয়ে ডাব করিয়ে, এগুলো সবই হচ্ছে পরিচালকের পয়সা বাঁচানো, মানে প্রযোজকদের। দেখো, প্রযোজকদের দিকটাও তো ভাবতে হবে, শুধু অভিনেতাদের দিক তো ভাবলে হবে না। আর আমাকে সবচেয়ে বেশি সংলাপ দেওয়া হয়েছে, বলেছে পয়সা দেওয়া হবে না, সংলাপ দিচ্ছি। পয়সা সংলাপ দুটো পাবে। আবার সেইগুলো শুটিং শেষে প্রযোজকরা নিয়েও নিয়েছে, বলছে কত হয়েছে কত হয়েছে, আমি 17 টাকা উঠে, তাই দে একটা গোল্ড ফ্লেকের তো টাকা উঠে যাবে। তাহলে মানে রিয়েলি তুমি জলের তলায় যেতে? হ্যাঁ, আমি রিয়েলি জলের তলায় গিয়ে, আছে ছবিতে আছে। এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল কি, মানে ডিরেক্টর ভাবেইনি যে তুমি ডুবে যেতে পারো, এরকম একটা সিচুয়েশন হয়েছিল কোনো? হ্যাঁ, না সেটা তো ডিরেক্টর আমার মনে হয়, হ্যাঁ সেটা ব্যাক অফ দ্য মাইন্ড ছিল। আমার মনে হয় যে এই এমন একটা ছবি যেখানে হিরো হিরোইনের মানে কোনো জীবন চলে যাক, মরে যাক, এরা ইচ্ছে করে আমাদেরকে বাঁধের ওপরে দাঁড় করিয়ে দিয়েছিল। হারনেস থাকুক না কেন, আমার তো অ্যাংজাইটি হচ্ছে, আমি তো পড়েই যেতে পারতাম। আমি এটা করেছে। এই মাইকটা খুব হালকা, এইটা হ্যাঁ আচ্ছা। আমাকে একদিনকে তখন আমার শর্ট চলছিল না, তখন ঋষভ আর বিবৃতির একটা শর্ট চলছিল। আমি জানি আমার অনেকক্ষণ ফাঁকা আছে, আমি মেকআপ ভ্যানে বসে আছি, খাচ্ছি, তখন আমাকে হঠাৎ একজন এসে বললো তোমাকে ডাকছে, খানিকটা দূরে একটা জায়গায় শ্যুট হচ্ছে, একটু লাগবে একটা শটের জন্য। তো আমি গেলে দেখলাম একটা রিভার বেড, সেটা শুকিয়ে গেছে, তার মধ্যে কাশফুল হয়েছে, ওখানে তার আগে শ্যুট করেছে। তা আমি বলছি ওখানেই কিছু, তখন বলছে শোনো না, ওই যে দূরে যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে না, রেল ব্রিজটা না ন্যাড়া রেল ব্রিজ, মানে ধারে ওইসব কিছু রেলিং করা নেই, বলছে ওইখানটায় তুমি গিয়ে একটা দাঁড়াবে, ওখান থেকে একটা শট নেবো তোমার। তা আমি বলছি ওখানে যাবো কী করবো, সে তোমায় গাড়ি করে নিয়ে যাচ্ছে ওখানে। তারপর গাড়ি করে ওখানে নিয়ে গিয়ে ওপরে উঠিয়ে দেওয়ার পর দেখলাম যে বেশ বড় ব্রিজটা, এবং সেখানে ওই যাওয়ার জন্য আলাদা করে কিছু নেই, ওই রেল লাইনের ওপর দিয়েই যেতে হবে, গিয়ে অনেকটা দূরে একটু করে হঠাৎ করে ট্রেন যদি চলে আসে, ও মানে যাতে শেল্টার নিতে পারে, এই ধরো এইটুকু জায়গা মতো এরকম করে পাত মতো ওই বার করা আছে, সেটাতে রেলিং হচ্ছে এই হাঁটুর নিচ অবধি, বড় রেলিংও না, ধরতে পারবে না। তো বলো ওইখানটায় দাঁড়াও। আমি তো প্রথমে দৌড়ে গিয়ে প্রথম যেটা পেয়েছি ওটায় দাঁড়িয়েছি। হ্যাঁ, ওটা পরে বলছি। প্রথমটায় গিয়ে দাঁড়িয়েছি, বলছি ওটা না ওর পরেরটায় যাও। তারপরেরটায় গিয়ে দাঁড়ালাম। তারপরে আমি ভাবছি শ্যুট এবার করছে না কেন, শ্যুট করছে না। ওর কাছে তো মাইক আছে, ও জোরে জোরে সেই মাইক দিয়ে বলছে যে একটু দাঁড়াও, একটু পরে ওখান দিয়ে একটা ট্রেন আসবে, তখন ওই শটটা নেওয়া হবে। হ্যাঁ, এবার আমি ভাবছি যে ট্রেন আসবে এখান দিয়ে, বলছে পেছন দিয়ে ট্রেন যাবে আর কি। বলছে ও ফোন করে জেনেছে ওরা যে আগের স্টেশনে ট্রেনটা আসছে, এবার ওখান দিয়ে যাবে। এবার আমার এমনিতেই না হাইটের প্রবলেম আছে, মানে হাইটে মাথা ঘোরে এই করে, ওখানে দাঁড়িয়ে আছি। এবার ট্রেনটা তো আসছে, ট্রেনটা দূর থেকে আমাকে দেখতে পেয়ে ও তো জোরে জোরে হর্ন করে দিই, ওর না একটা বাঁক থেকে এসছে, তো ও তখন আর দাঁড় করাবার ইয়ে নেই। হ্যাঁ, এবার হ্যাঁ এক্স্যাক্টলি, এবার এসছে। এবার ট্রেনটা তো মানে আমি তো আমি বুঝতে পারছি না কী করবো। আমি যদি নেহাত যদি না পারি তাহলে কী করবো, বসে ওটা ধরে নেবো। এবার আমি দাঁড়িয়ে থাকলে রেলিংটা আমার হাঁটুরও নিচে, এমনিতেই ভয় পাচ্ছি। তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যেই ট্রেনটা ব্রিজে উঠলো, বিশাল ঝাঁকুনি, মানে একটা ট্রেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, তখন মানে আমি না পাটা একটু স্ট্রেচ করে মানে কোনো রকমে এরকম করে দাঁড়িয়ে রয়েছি। এবং হ্যাঁ তারপরে দেখছি শেষ হয়ে গেছে, কাট বলছে না, বলছে এবার চার্জ করছে তোমার মুখে। এবারে এই করে শেষ হলো।
এরকম অনেকও করেছে। একটা বৃষ্টির সময় দৌড় করাচ্ছে, হ্যাঁ সেখানে জল জমে গেছে, স্লিপারি বলছে, আমি যদি স্লিপ করে, হ্যাঁ বলছি স্লিপ করলে উঠে আবার চলে আসবে। হ্যাঁ স্লিপ করলে আমি বলেছিলাম দুবার গড়িয়ে নিয়ে আবার হেঁটে চলে আসবে, কোনো অসুবিধা নেই, স্লিপ করলে স্লিপ করে। হ্যাঁ না, এগুলো হচ্ছে ডিরেক্টর হিসাবে কোনো রকম ট্রেনিং না পাওয়ার লক্ষণ। কারণ আমি শুনেছিলাম FTI-এ নাসিরুদ্দিন সাহেব একটা ক্লাস নিয়েছিলেন ডিরেক্টরদের। তা নাসিরুদ্দিন ক্লাস নিচ্ছেন, প্রথম দিন সবাইকে, মানে এটা শোনা গল্প, আমি জানি না সত্যি সত্যি হয়েছিল কিনা, কিন্তু চমৎকার লেগেছিল আমার। প্রথম দিন সবাইকে বলেছেন আজকে তো অনেক দেরি হয়ে গেছে, কালকে তোমরা সবাই সকাল সকাল চলে এসো। তা সবাই সকাল সকাল চলে এসে নাসিরুদ্দিনের ক্লাস সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি হরেক রকম কাজ করিয়েছে, পিটি করিয়েছেন, দৌড় করিয়েছেন, সাঁতার কাটিয়েছেন, একটা আর্মি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে গেছে। রাত্রিবেলা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন বৃষ্টিতে ভিজিয়ে টিজিয়ে নিয়ে গিয়ে এবার সবার হাতে সুতো দিয়ে বলেছে এবার সুতো পড়াও। তখন সবাই, তারাও তো FTI-এর স্টুডেন্ট এবং তারাও সারাদিনের এই র্যাকটা গেছে, এবার উষ্মা প্রকাশ শুরু করেছেন। সেগুলো সব কটা খুব শোভন নয় আর কি। হ্যাঁ মানে তারা তখন বাকি সব জায়গা টায়গা, সম্মান, শিক্ষা সমস্ত কিছু ভুলে টুলে গিয়ে তারা যখন এইসব শুরু করেছে, তখন নাসির নাকি বলেছেন এবার তোমাদের শিক্ষা কমপ্লিট হয়েছে, তোমরা জেনেছো একটাদের সাথে কী কী করতে নেই। কাজেই এটা ওই ট্রেনিংটার মধ্যে দিয়ে না যাওয়ার ফল আর কি। মনে যা, ছবি ভালো হোক, এইসবের মধ্যে দিয়ে। এমনটা যে তুমি আমাদের সাথে ওয়াটার বটল এবং ভটভটি দুটো করার পরেও ভাবছো এটা তোমার উদারতা, কারণ তোমার বোঝা উচিত ছিল যে তথাগত হচ্ছে সেই অবাধ্য স্টুডেন্ট, যাকে এটা শেখালেও সে কিছুতেই শিখতো না। তার কারণ হচ্ছে যে ঋষভ যখন, এই সত্যিটা আমি বলে দিই, ঋষভ যখন আমাদেরকে বলেছে যে সাঁতার জানো, এটা তো সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, ঋষভ গঙ্গায় সাঁতার কাটার মতো ধার পাশেও সাঁতার জানতো না, মিথ্যা কথা বলেছে যে হ্যাঁ জানি। তারপরে জানি বলার পর যখন প্রি প্রোডাকশন হচ্ছে তখন শেখা শুরু করেছে ওর বাবার কাছে, এবং শিখে সেই মাত্রায় মোটেই, সেটাই তো বলছি, গঙ্গায় সাঁতার কাটার মতো সাঁতার ঋষভ জানতো না যে দুম করে ঝাঁপ দিয়ে দেবে এবং সাঁতার কাটবে, কিন্তু ও বলেছে হ্যাঁ জানি। তারপরে কিছুদিন বাবার সাথে গিয়ে প্র্যাকটিস করেছে, কিন্তু সেই প্র্যাকটিসটা যথেষ্ট নয় যে এইভাবে দুম করে অ্যাকশন, ঝাঁপ দিল, মাঝ গঙ্গায় সাঁতার। এটা নিয়ে না আলোচনা হয়েছিল আমার, তথা সত্যি বলছে না মিথ্যে, সন্দেহ থাকা সত্ত্বেও কিন্তু তথার ছবির শুরুর দিকেও বিন্দুমাত্র দ্বিধাবোধ হয়নি ঋষভকে অ্যাকশন বলতে এবং তারপরে ঋষভ ঝাঁপ দেবে, এটাতে একটুও দ্বিধাবোধ হয়নি। এবং তাতে যদি ঋষভ চারজন লোক পাশে ভেসে আছে যারা যদি টেনে যায়, কারণ গঙ্গার মাঝগঙ্গার যা টান, আমি বলছি ঋষভের ধরো যে বডি ডাবল, বিবৃতির যারা বডি ডাবল, তারাই সাঁতরে পারছে না, তাদেরকে স্রোত টেনে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছো, তা সত্ত্বেও কোনো দ্বিধাবোধ নেই, মানে তথার বিশ্বাস যে ঋষভ যদি ডুবে যেত এবং ঋষভের প্রাণনাশ হতো, বোধহয় কোনো রকমের অমৃত ছিল যেটা দিয়ে আবার ওর জীবন ফিরিয়ে দিয়ে বাকি শুটটা করতো। ও বোধহয় এর আগে পাড়ের হিস্ট্রিটা শুনেছিল, কারণ গৌতম ঘোষ যখন পার করেছিলেন, ঠিক স্মিতা পাতিল এবং ওম দুজনের কেউই গঙ্গায়, দুজনেই বলেছিলেন জানি, কিন্তু দুজনেই সুইমিং পুলে কেটেছেন চিরকাল। এবং সেটা নিয়ে তখন ওই রকম ওই শুয়োর পার করার দৃশ্যে আলটিমেটলি নেট অমুক তমুক, হ্যাঁ নাসিরুদ্দিন, আই এম সরি, মানে হ্যাঁ 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 নিশ্চয়ই, এটা বলতে গিয়ে ভুল আর কি, টাইপোর মতো, কিন্তু এ তো সবাই জানে, আমি বলুক, যাই হোক। কিন্তু এইটা আমি তখন শুনেছি যে তারাও কেউ গঙ্গায় কেটে আর কজন সাঁতার শেখে, এটা তো সম্ভব নয়, এবং সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং সেটা কিন্তু একটা ক্যালিবার যে আমার জীবন চলে যেতে পারে জেনেও কিন্তু একটা করে ফেলছে, যেটা পরিচালক বলছে। ছবিগুলো হয়, এটাও ঠিক, মানে সেটাই আলটিমেটলি আমরা হাসাহাসি করি, যাই করি, অনেক সময় আমরা অভিনেতা হিসাবে যেই পরিস্থিতিটাকে ছাপিয়ে যাই, ওটা যদি এমনি আমাদের অভিনয় ছাড়া করতে দেওয়া হতো, আমরা যদি এই শিল্পের সাথে যোগাযোগ না থাকতো, তাহলে অনেকগুলো পেরেই উঠতাম না। মানে অনেকগুলোই আমরা নিজেদের ওই সীমানাটাকে ছাড়িয়ে গিয়েই শর্ট দিই, ওই লোভে। ওই যেটাও বললো, সবাই চায় যে কাজটা দেখুক, বাকি পাঁচজনের কাছে পৌঁছুক, ওটার একটা কোথাও ওই অমরত্বের একটা বোধহয় ভেতর থেকে তাগিদ থাকে বা লোভ থাকে, যেটার জন্যে সবাই ওটা করে ফেলে। তখন পরে অনেক কিছু দেখেই আমাদের নিজেদেরও মনে হয়েছে, বন্ধু বান্ধবদের মনে হয়েছে এটা তো পাগলামো, এটা কি করে করা হলে, তো মরে যাওয়ার কথা বহুবার হয়েছে। মানে কাজে রিফ্লেক্ট হয় সেটা, মানে এইরকমভাবে কাজ করলে। কিন্তু তোমার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি যে রাজি হয়েছিলে জেনেও, সেটা কি প্রথম কাজ বা এত বড় একটা ছবি পাচ্ছি, হ্যাঁ বলে দিই, সেই জন্য? সেই জন্য তো ডেফিনেটলি মানে দেখো, আমরা সবাই ওই যে এটা রনিদা বললো, আমরা সবাই তো অমরত্বের লোভ করি, এবং আমরা কেউই অমর নই আর কি, অমর হতে পারবো না, আমরা এমনি মর্টাল হিউম্যান বিংস।
কিন্তু আমাদের কাজের মাধ্যমে তো আমরা অমর হয়ে থাকতে চাই। তো আজকে আমি হয়তো থাকবো না কিছু বছর পরে, কিন্তু লোকে এই যে আজকে এই ইন্টারভিউটা হচ্ছে, এটা হচ্ছে কারণ ওই ঘটনাগুলো হয়েছিল বলে। সেটা তো একটা লোভ থাকে। আর একটা থাকে আমার মনে হয় যে ভটভটির যারা মানে শুধু অভিনেতারা নন, যারা টেকনিশিয়ানরা, যারা ক্রু মেম্বার্সরা কাজ করেছেন, প্রত্যেকেই সিনেমা সম্বন্ধে এতটা প্যাশনেট, সেই জন্য প্রত্যেকে কিন্তু এরকম মানে শুধু প্রাণের ঝুঁকি যে অভিনেতারা নিয়েছেন বা নিজেদের বাউন্ডারি পুশ করেছেন তা কিন্তু নয়, টেকনিশিয়ানরাও নিজেদেরকে বাউন্ডারি পুশ করেছেন এই ছবিটার ক্ষেত্রে। পরিচালক নিজের বাউন্ডারি পুশ করেছেন, তার প্রথম ছবি এতটা একটা বড় স্কেল। প্রযোজকরা তাদের বাউন্ডারি পুশ করেছেন যে দুজন নতুন মুখকে নিয়ে এত বড় বাজেটের একটা ছবি, একদম ভিন্ন স্বাদের একটা ছবি করার। তো আমার মনে হয় যে ভটভটি সব দিক থেকে একটা বাউন্ডারি পুশিং প্রজেক্ট। এবার সেই প্রজেক্টটা হয়তো রিলিজের সময় যা হয়েছে সেগুলো তো সময়ের দাবি, এবং আজকেও কিন্তু দাঁড়িয়ে আমরা বাউন্ডারি পুশ করছি ভটভটিতে। আজকেও আমরা ইউটিউবে রিলিজ করছি, যেটা একটা বাউন্ডারি পুশ হচ্ছে। সেটা সাকসেস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আজকে ভটভটি এইটা করছে বলে আগামী দিনে আরও 10টা ছবি, আরও 10 জন পরিচালক, আরও 10 জন প্রযোজক এই সাহসটুকু অন্তত পাবেন যে না, আমরা আমাদের ছবি ইউটিউবে দিতে পারি, সাধারণ মানুষের জন্য দিতে পারি। এবং সবচেয়ে বড় আমার মনে হয় যেটা রনিদা একটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং বলেছে, আমার একটা বিশ্বাস যে হয়তো কোনো রিজনাল ওটিটিতে কোনো ছবি বা সিরিজ আসলে সেটা সারা পৃথিবীর মানুষের কাছে বা সারা দেশের মানুষের কাছে যারা সিনেমা দেখেন তাদের কাছে পৌঁছানোটা একটু অসুবিধা হয়ে যায় যতক্ষণ না তারা সেই ওটিটি সম্বন্ধে ওয়াকিবহাল হন বা সাবস্ক্রাইব করেন। কিন্তু ইউটিউবের তো কোনো ছুঁতমার্গ নেই, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। তো আমার মনে হয় ভটভটির পুরো আবেদনটাই তো ইউনিভার্সাল, সেইটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং বিভিন্ন ভাষার মানুষ দেখতে পাবে। ছাপিয়ে যাক, অসাধারণ হোক। আমি একটা ঘটনা বলতে পারি, বিবৃতি এখনো অব্দি একটাও কথা বলছে না, এটা কেউ জানে না। ভটভটি শুটিং হয়ে গেছে, ভটভটি 2022-এ রিলিজ করে গেছে। তারপরে বিবৃতি একদিন আমায় বলেছে যে আচ্ছা ওই যে একটা দৃশ্য আছে না, একটা গাছ, তাদের দোলনা, ভেড়ার পাল যাচ্ছে, বিবৃতির ধারণা ছিল ওগুলো সব ওখানেই ছিল এবং বাই চান্স ভেড়ার পালটা ওখান দিয়ে পাস করছিল। আমরা ওই শটটা পেয়ে গেছি, মানে ওটা অ্যারেঞ্জ করা নয় আমাদের। ওই দোলনাটা এখন ওই গাছে ঝোলে, ওই ভেড়ার পালটা রোজ ওখান দিয়ে বিকেলবেলা যায়। আমি ছোটোবেলায় এরকম ভাবতাম, ওই যে রেডিও নাটক শুনি, তারপরে বাকি এক সপ্তাহ ধরে ঘটনাটা এগোয়, খালি আমি শুনতে পাই না, উইন্ডোটা খালি খুলে দেওয়া হয় রোববার বা শনিবার ওইটুকু সময়ের জন্যে। তো সেটা এবং বিবৃতির এটাও ধারণা ছিল যে আমরা যে এই যে বস্তির শুটিং করেছি সেটে কিছুটা রিয়েল বস্তিতে, সেখানে গিয়ে আমরা লোকেশনটা দেখে মনে হচ্ছে আচ্ছা এই ঘরটায় তো শুটিং করা যাবে, চলো এখানে শুটিং করি। এইভাবে মানে ধরো এই যে ভটভটির দৃশ্য আছে, কাশফুলের মধ্যে একটা ভাঙা মূর্তি, কিংবা ধরো এই যে ওরা যে সাইকেল নিয়ে যাচ্ছে মেয়েরা পেছন দিয়ে গানের মধ্যে দিয়ে, এগুলো সব ঘটনাচক্রে হয়েছে, এগুলো জাস্ট পেয়ে গেছে, তৈরি করতে হয় না, এগুলো সব। সরি আমি কেড়ে নিলাম, মানে আমি ওখানটা যে মোড়া পোড়াচ্ছিলাম ঠিক তার আগেই মানে অটোমেটিক্যালি কেউ মোড়ে ওখানটা এসছেন, আমি পোড়াচ্ছি। কেউ ঠিক করে রেখেছে শিল্পের স্বার্থে যে তার জীবন দেবেন, জীবন দিয়ে তিনি তার পরিবারের কাঁধে চড়ে এসে ওই চিতার তলায় ঢুকে যাবেন, আমি আগুন দেবো, দিতে দিতে ডায়লগ গল্প, মানে কি এত বড় ছিল। ওই জায়গাটা তো শ্মশানই ছিল। ওই জায়গাটা শ্মশান কেন? ওটা নর্মাল কেন শ্মশান হবে? দ্যাট ওয়াজ আ সেট। ওটা শ্মশান কেন হতে যাবে? ওইটা ঠিক শ্মশান কেন হবে? ওইটা ঠিক সেভাবেই শ্মশান, ওইটা ঠিক সেভাবেই শ্মশান ছিল যেইভাবে ওই ভেড়ার পালগুলোর ভেড়াদের সবার প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল নাম ছিল, যেটাও জানতে চেয়েছিল। আমি একটা সত্যি আজকে আপনাদের কাছে রিভিল করতে চাই, সেটা হচ্ছে রনিদা পার্ট টাইম ডোমের কাজ করেন। এটা কিন্তু পার্ট টাইম করে রনিদা, ওই জন্যই ডেকে এনে রনিদাকে দিয়ে বড়াটা পোড়ানো করানো হয়েছিল। এগুলো সব সত্যি, কোনোটা মিথ্যে নয়। আচ্ছা, এত মজা হলো, এত কিছু হলো, মানে সেই টাইমে সত্যি তুমি নতুন ছিল একদম না, বাট it was a very good art designing, মানে আর্ট ডিরেকশন, মানে আমি কি বলবো, আমি সত্যি এখন আমি শখে চলে গেছি। যখন দোলনার কথাটা শুনেছিলাম আমি একটু আহতই হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমি এখন যদি পুরুলিয়া যাই আমি ওখানে দোলনাটাতে গিয়ে পোস্ট করতে পারি ফ্ল্যাশব্যাক। অসাধারণ। আচ্ছা, আমি এতদিন যাই হোক, হোয়াটএভার, মানে নট অ্যাবাউট দ্য ডেড বডি বাট এই টাইমে তুমি তো একদমই সাঁতার জানতে না, না একদম নয়, তো কিভাবে মানে প্রসেস? দেখো এইটা তো গল্পটা মানে সিনেমাটা দেখলেই বোঝা যাবে যে আমার সাঁতার কাটা না কাটা কিছু যায় আসে না, কিন্তু আমাকে সাঁতারটা শিখতে হয়েছে। আমি চেষ্টা করছিলাম যে কতদিন পুশ করা যায়, বাট আমাকে 1 মাস আগে তুমি কি ভর্তিটা হয়েছো, আমি বললাম এই তো আজকেই,
তো ওই দিন থেকে স্টার্ট হলো, কিন্তু আমি সাঁতার একদমই পারিনি শিখতে ওই কিছুদিনের মধ্যে। আমি ক্লস্ট্রোফোবিক আমি ছিলাম। তো 22-তে যখন ফিল্মটা রিলিজ হচ্ছে ওই উপলক্ষে আমি সাঁতার শিখেছি, এখন আমি খুব ভালো করে সুইম করতে পারি। এইবার তোমার যে কিন্তু আমাকে গঙ্গায় ঠেলে ফেলা হয়নি তোমার। এবার সবাই দেখো নিজের একটা করে সুন্দর সুন্দর ছোট ছোট গল্প বেরিয়ে গেছে মজার। আমি তো পালিয়ে গিয়েছিলাম। তুমি পালিয়ে গেছিলে? আমি ছবির অংশই হতে চাইনি, স্ক্রিপ্টটা দেখেই মনে হয়েছিল যে আমার দ্বারা হবে না, আমি একদম হোপলেস। আর যে টপিকটা ছিল স্ক্রিপ্ট, ওই অডিশন স্ক্রিপ্টের, আমার মনে হয়েছিল যে আমি পারবো না, আমি চলে গিয়েছি। তারপরে তো ঘটনা, ভাগ্য, আমাকেই করতে হলো। তো তার কোনো স্মৃতি কিছু মনে পড়ে এইরকম মানে অড? ওই তো ঋষভ একটা ঘটনা বলার চেষ্টা করছিল। ঋষভ বলো, ভেড়াদের ব্যাপারটা বলো। দুটো ঘটনা আছে। একটা হচ্ছে যেই নদীটার কথা অনির্বাণদা বললো, যার ওপরে ওই ব্রিজে অনির্বাণদাকে নিজের জীবন হাতে রেখে শট দিতে হয়েছে। তো সেই নদীটার পার করতে হতো, এবার পার করতে নদীটা হাঁটু জল আর কি, কিন্তু এবং সেখানে দিয়ে আমাদেরকে কুলির কাজও, মানে সেটা পরিচালক নিজেও করেছেন, আমরা হিরোইনকে মানে দলে দলে করে এরকম চ্যাংদোলা করে ওই কেদারনাথে যেরকম পিঠে এরিয়ালকে পরিচালক কোলে করে এপার ওপার করে দিয়েছেন, আর ভটভটি আমাকে চ্যাংদোলা করে এপার ওপার করে দিয়েছে, এইটাও করেছে ওরা। এটা তো এবং ভেড়ার গল্পটা খুব ইন্টারেস্টিং। ওই পাহাড়ের, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ওরকম একটা গাছ, সলিটারি গাছ, তাতে একটা নৌকা দুলছে এবং তার পাশ দিয়ে একটা ভেড়ার পাল হেঁটে যাচ্ছে। তো ও ভেড়ার পালটাকে আনানো হয়েছে আর কি। তো একটি ছোট্ট আর কি ভেড়া শিশু আর কি, সে একটু আগে একটু ইয়েছে, তো বিবৃতি ওকে গিয়ে জড়িয়ে ধরেছে এবং ওখানকার একজন আদিবাসী মানুষ যিনি ওই ভেড়াগুলোকে চড়াচ্ছেন আর কি, তো উনি যাচ্ছেন এবং বিবৃতি খুবই সরলভাবে জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ হিজ নেম, হ্যাঁ, এবং তাতে ওই 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 লোকটি, ওই ভেড়া যিনি মেষ পালক আর কি, যিনি উনি আর কে বলছে না বেটা, আমি তো বোঝা পারতো না। আমি বলছি ভেড়াটার নাম বাবু, এবং ও বিশ্বাস করেছে যে ভেড়াটার নাম বাবু আর কি। হ্যাঁ, তো অ্যান্ড শি স্টার্টেড কলিং যে বাবু বাবু কাম হিয়ার। কিন্তু বাবু আর বেবিকে তখন পাত্তাই ছাড়া প্রচণ্ড আতঙ্কে আছে, আর ও যত ওকে ধরতে যাচ্ছে আর তত, মানে এটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু এই ঘটনাগুলো হয়েছে বলেই আজকে আমরা এই জায়গাগুলো আনন্দ পাচ্ছি। তো এই যে ইংরেজি নিয়ে খুব একটা তোমাকে বলা হয় যে আমাদের জোর করে এই ঘটনাগুলো ঘটাতে হয়, কারণ না হলে পরে যখন প্রমোশনের সময় জিজ্ঞেস করে যে শুটিংয়ের সময় মজার ঘটনা বলুন, তখন তো কি বলবো তাহলে? এগুলো শুটিংয়ের মাঝে, হ্যাঁ এখন তো অভ্যাস হয়ে গেছে। তো এই যে তুমি ইংলিশের কথা মানে বলছিলে, সবাই এই নিয়ে খুব আলোচনা করে, বাংলা কি করে বলছে বিবৃতি, কি করে হয়েছিল? আমি বলছি স্পর্শকাতর হলে চলবে না, আমাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। আমি বাংলা ভাষাও কিন্তু কথা বলেছি। একটু শুনবো নাকি, বলতে পারবে এখন? আমি তো জনম অপয়া। অনেকক্ষণ থেকে আমার ক্যামেরার পিছন থেকে বারবার বলছে কাটো কাটো কাটো, তো কাটতে হবে মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভেলকি দেখালাম, প্রচণ্ড ভেলকি দেখিয়ে ফেলেছি অলরেডি। গল্পের বেশ কিছু মজার মুহূর্ত বলেছি ইন ডিটেইল। চরিত্রদের আপনারা আগের থেকে চেনেন মোটামুটি, এতদিন ধরে অনেকবার দেখানো হয়েছে অনেক প্ল্যাটফর্মে এর ক্লিপিংস, ট্রেলারও দেখেছেন, গান দেখে ফেলেছেন। গান নিয়ে আলোচনা করলামই না, সত্যি গানগুলো আরেকবার শুনে ফেলুন, গানগুলো অসাধারণ, খুব সুন্দর। আর প্লিজ একটু সবাই মিলে আলাদা আলাদা করে একটুখানি যদি প্রমোট করে দাও, মানে যে কবে আসছে, কি আসছে, কি সবাই মিলে। ভটভটি রিলিজ করছে আগামী 16ই আগস্ট প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখুন, জানান। এবং ইউটিউবে আসছে যেহেতু, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ছবিটি দেখতে পাবেন, এবং আমাদেরকে জানান সোশ্যাল মিডিয়াতে যে ভটভটি আপনাদের কেমন লাগলো। সাবটাইটেল সহ আসছে, তাই আশা করি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকবে না। তো জানান কেমন লাগলো। আমরা পৃথিবীর সব থেকে বড় যে প্ল্যাটফর্ম, যার নাম ইউটিউব, তাতে রিলিজ করছি ভটভটি। যে কোনো ওটিটির থেকে সবার আগে এসেছে এবং সব থেকে বড় মাপকাঠিতে, সেখানে রিলিজ করছি। অন্য ভাষার ছবি আজকে ইউটিউবে ছবি রিলিজ করে ভীষণই সাকসেসফুল। বাংলাতে এটা প্রথমবার হচ্ছে। কাজে যারা এই ডিসক্রিমিনেশন করছেন বা করার কথা ভাবছেনও যে ওটিটি প্ল্যাটফর্মে নয় ইউটিউব, আমি বলছি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের থেকে সব থেকে বড় প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে ইউটিউব।
কাজে সব থেকে বড় এবং সহজ প্ল্যাটফর্ম, একটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। সেইখানে ভটভটি রিলিজ হচ্ছে, এবার বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। ভটভটি রিলিজ করছে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে 16th of August। তো যারা যারা দেখতে পাননি, কারণ খুব কম সংখ্যক হলে এটা রিলিজ করেছিল, তাদের সবার জন্য এটা এখন ওপেন রইল। তো প্লিজ দেখুন এবং আমাদেরকে জানাবেন যে ছবিটা আপনাদের কেমন লাগলো। একটা নতুন উদ্যোগ শুরু হলো, ভবিষ্যতে আরও অনেক ছবি নিশ্চয়ই এই ইউটিউবের মধ্যে দিয়েই মুক্তি পাবে, এবং তার জন্যে বারবারই বলবো লাগ ভেলকি লাগ, এবং এটা সুপারহিট হোক ইউটিউবে। প্লিজ ডু ওয়াচ অ্যান্ড ডিটো। তোমারটা লাস্ট। 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, 16ই আগস্ট আমাদের ছবি স্বাধীন হবে আবার, মানে এবার একদম প্রপারলি। 5 বছর এই ছবিটা আমাদের ছিল, 16ই আগস্ট থেকে ছবিটা আপনাদের। বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা থেকে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে ছবিটা দেখে ফেলতে পারবেন, এবং ছবিটা ছড়িয়ে দিন, যত পারবেন ছড়িয়ে দিন। আর আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান, এবং 16ই আগস্ট ভটভটি প্লুটো মিউজিক ইউটিউব চ্যানেলে। তাহলে ওই কথা রইল, সবাই বলে দিয়েছে মোটামুটি। প্রমোশনই উদ্দেশ্য ছিল, প্রমোশনই করলাম। আরেকবার একটু বলি, হ্যাঁ, ওই পাড়িয়া যেরকমভাবে দেখেছেন, যেরকমভাবে আপনারা ফেমাস করে দিয়েছেন, সেরকমভাবেই একটু প্লিজ ভটভটিটা দেখুন। আমাদের পার্সোনালি খুব পছন্দ, ভেলকির খুব পছন্দ, আর তথাৎ ভেলকি দেখিয়েই চলেছে। আরও ভেলকি দেখাক, এটাই আমরা চাইবো। পরে আরও ছবি আসুক। আর এই পর্যন্তই নাকি? টাটা, মানে সবাইকে, হ্যাঁ ঠিক আছে, টাটা।